অক্সিজেন আসার জন্য, বাতাস আসার জন্য সে জায়গাগুলো রাখা হয়েছে। এছাড়াও এখানে একটি দরজাও রাখা হয়েছে যাতে বাইরে এই পাশ দিয়ে সৈনিকরা যেতে পারে। আর এই জায়গাটি মোটামুটি শীতল, ঠান্ডা, অর্থাৎ এটি কিন্তু গরম নয়, গরম জায়গা নয়। যদিও এই অঞ্চলে প্রচণ্ড রোদের তাপ, সেই দিক থেকে বিবেচনা করলে জায়গাটি অবশ্যই শীতল, আরামদায়ক। হ্যাঁ দর্শক, ঝাঁসিতে ওই সময়ও ছিল প্রচণ্ড তাপ। গরমের কারণে যাতে সৈন্যরা যুদ্ধে অমনোযোগী হয়ে না পড়ে, এ কারণে প্রাচীর জুড়েই ছিল এমন কক্ষ। দর্শক, প্রাচীরগুলো একবার খেয়াল করুন, কি প্রশস্ত একটা বার দেখুন। আসলে এই প্রাচীরের নিচে গোলাবারুদ এবং সৈন্যদের অবস্থান নেওয়ার জন্য বিশেষ ঘর রয়েছে। এ কারণেই মূলত প্রাচীরের এই অংশটি এতটা প্রশস্ত। এই যে দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই গোলাবারুদ ওপরে তোলা হতো, সৈন্যরাও আসত। এমন সিঁড়ি একটি দুটি নয়, বরং পুরো দুর্গ জুড়ে এই ধরনের অগণিত সিঁড়ি রয়েছে। আর এই যে স্লপিং বা ঢালু আকারের যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ দিয়েই প্রাচীরের ওপরে কামান ওঠানো হতো। অর্থাৎ কামানের সাথে যেহেতু চাকা লাগানো থাকতো, মানে কামানবাহী ওই গাড়ি প্রাচীরের ওপরে তোলার জন্যই এই পথ এইভাবে তৈরি করা হয়েছে। সামনেই ডান পাশেই রয়েছে কামান পয়েন্ট, সেটা দেখাচ্ছি। তার আগে এই যে একটু বাম পাশে দেখুন, এখান থেকে দুর্গের বেশ বড় একটা অংশই দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটাই কামান পয়েন্ট। এখান থেকে বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে, মানে শত্রু যত দূরেই থাক তাকে স্পষ্টভাবে ঘায়েল করা সম্ভব এই জায়গা থেকে। ওই যে দেখুন ওই পাশে, ওটাও কিন্তু আরেকটা কামান পয়েন্ট। এইরকম কামান পয়েন্ট এই দুর্গের চারপাশে বেশ অনেকগুলো রয়েছে। আর এই যে প্রশস্ত প্রাচীর যেটি আপনারা দেখতে পাচ্ছেন, যুদ্ধের সময় এই প্রাচীর জুড়ে ঠিক এই ছবির মতো করে কামান ফিট করা থাকতো। শুধু কামানই নয়, বন্দুক, তীরধনুক, নানা রকম হাতিয়ার এই প্রাচীর ঘেঁষে শত্রুদের লক্ষ্য করে ফিট করা হতো। দর্শক মণ্ডলী, রানী লক্ষ্মীমায়ের সাথে সুদক্ষ সৈন্যবাহিনী এবং পর্যাপ্ত রসদ থাকার পরেও শুধুমাত্র তার দেবর সিধাশিব রাওয়ের বিশ্বাসঘাতকতার কারণে তার বাহিনী ব্রিটিশদের আক্রমণের চাপ সহ্য করতে ব্যর্থ হয়। ৩ এপ্রিল 1858 ব্রিটিশ সৈন্যরা কামানের গোলার আঘাতে দুর্গের দুর্বল অংশটি উড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। সিধাশিব রাও রানী লক্ষ্মীবাঈ কোন প্রাসাদে অবস্থান করছেন সেটা আগে থেকেই ইংরেজদের জানিয়ে দিয়েছিল। এমন সময় রানী লক্ষ্মীবাঈ খুব দ্রুত সময়ের মধ্যে তার কয়েকশো সৈন্যকে দুর্গের সামনের অংশে জড়ো হওয়ার নির্দেশ দেন, আর তিনি তার শিশুপুত্র দামোদর রাওকে পিঠের সাথে বেঁধে মৃত্যুকে তোয়াক্কা না করে ঘোড়ায় চেপে দুর্গ থেকে ঝাঁপ দেন। বিখ্যাত ইতিহাসবিদ ইরা মাখতি তার হিরোইনস পাওয়ারফুল ইন্ডিয়ান উইমেন অব মিথ অ্যান্ড হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, রানী যখন ঝাঁপ দিয়েছিল সময়টা ছিল মাঝরাত, যে কারণে ইংরেজ সেনারা দুর্গের ভেতরে ঢুকে পড়লেও সবকিছুই ছিল তাদের কাছে অচেনা। তাই অন্ধকারের মধ্যে যতক্ষণে তারা রানীর প্রাসাদে পৌঁছায় ততক্ষণে রানী একটি রূপালী রঙের ঘোড়ায় চড়ে দুর্গ ত্যাগ করেন। দর্শক, রানী লক্ষ্মীবাঈ এখান থেকে ঝাঁপ দেওয়ার পর যদিও কিছুটা আহত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি দমে যাননি। ওই যে খোলা যে মাঠটি দেখতে পাচ্ছেন, ওই সময়ও এই জায়গাটিতে একটি খোলা প্রান্তরই ছিল, কিন্তু ওইটাই যে হুবহু ওই মাঠ বিষয়টি এমন নয়। এই পাশটা পুরোটাই খোলা ছিল এবং ওই খোলা মাঠেই আগে থেকেই রানীর নির্দেশে কিছু সৈন্য জড়ো হয়েছিল। রানী এখান থেকে ঝাঁপ দিয়ে শুরুতেই তার ওই সৈন্যদলের কাছেই গিয়েছিলেন। রানী লক্ষ্মীবাঈ এরপর এখান থেকে শুরুতেই বুন্দেলখণ্ড এবং এরপর কালপি ঘুরে চলে যান গোয়ালিয়র। রানীর সঙ্গে এ সময় ছিলেন তার কয়েকশো সৈন্য এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা তাঁতিয়া তোপে। তবে গোয়ালিয়রের মহারাজা জয়াজি রাও সিন্ধিয়া ইংরেজদের সাথে হাত মেলায়, কিন্তু রানী লক্ষ্মীবাঈ এবং তাঁতিয়া তোপে গোয়ালিয়র পৌঁছালে মহারাজা জয়াজি রাওয়ের সৈন্যরা রানীর সাথে হাত মেলায় এবং রানীকে একটি মুক্তার মালা উপহার দেয়। ফলে খুব সহজেই
রানীর সৈন্যদলের শক্তি বৃদ্ধি পায়। আগ্রা, যেখানে ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। 1857 সালের সিপাহী বিদ্রোহে জয়ী হয়ে আগ্রার এই দুর্গে হাজার হাজার ব্রিটিশ সেনার অবস্থান ছিল। গোয়ালিয়রের মহারাজা জয়াজিরাও সিন্ধিয়া তার নিজের সৈন্যরা যখন রানী লক্ষ্মীবাঈয়ের সাথে হাত মেলায়, তখন তিনি ইংরেজদের সাহায্য কামনায় আগ্রার এই দুর্গেই ছুটে এসেছিলেন। ইংরেজরা মহারাজা জয়াজিরাও সিন্ধিয়ার সব কথা শুনে আগ্রা থেকে সৈন্য পাঠায়। পাশাপাশি ঝাঁসিতে থাকা জেনারেল হিউজ রোজকে গোয়ালিয়র আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়। অবশেষে এক ভয়াবহ যুদ্ধের পর গোয়ালিয়রের মাটিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতের বীর কন্যা রানী লক্ষ্মীবাঈ। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রানী লক্ষ্মীবাঈ। সময়ের ব্যবধানে আজ এই জায়গাটি নতুন করে সাজানো হয়েছে, ফলে এখানে আপনি যখন আসবেন তখন একদিকে যেমন পাখির কলতান আপনার কানে ভেসে আসবে, তেমনি অন্যদিকে এখানকার যে রানী লক্ষ্মীবাঈয়ের যে স্মৃতি ভাস্কর্যটি সেটিও দেখতে পাবেন। কিন্তু আপনি যদি মনের কল্পনা শক্তি দিয়ে ওই সময়টা চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে আজ থেকে ওই সময়টা, যেই দিন এইখানে রক্ত ঝরেছিল রানী লক্ষ্মীবাঈয়ের, সেই দিনটি এমন সবুজে ঢাকা প্রান্তর এটা ছিল না। চারিদিকেই ছিল শত্রুদের আনাগোনা এবং এই জায়গাটি ছিল একেবারেই থমথমে। হ্যাঁ দর্শক, এই জায়গাটি সহ আশপাশের এই পুরো এলাকাতেই সেদিন যুদ্ধের দামামা বেজেছিল। ইংরেজদের বিরুদ্ধে সংঘটিত ওই যুদ্ধে রানী লক্ষ্মীবাঈ সৈনিকের পোশাক পরে ঘোড়ায় চড়ে একের পর এক ইংরেজ সৈন্যদের আঘাত করছিল। কখনো গুলি করছিলেন, কখনো বা তলোয়ার দিয়ে ধড় থেকে আলাদা করছিলেন গর্দান। ঠিক সেই মুহূর্তেই এক ইংরেজ সেনা তার মাথায় আঘাত করে। সাথে সাথেই মাটিতে পড়ে যান রানী লক্ষ্মীবাঈ। তার ঘোড়ার গায়েও গুলি লাগে। তবে আহত রানীকে ইংরেজ সৈন্যরা তখনও চিনতে পারেনি। এক পর্যায়ে রানীর সহযোদ্ধারা যুদ্ধের ময়দান থেকে তুলে নিয়ে কিছুটা দূরে আজকের এই জায়গাটিতে নিয়ে আসে। ওই সময় এখানে একটি মন্দির ছিল। রানীকে নিয়ে আসার পর পুরোহিত গঙ্গার জল দিয়ে রানীর শুকনো ঠোঁট ভিজিয়ে দেন। মুমূর্ষ রানী তখন ভাঙা ভাঙা গলায় বলেন, আমি আমার বুকের মানিক দামোদর রাওকে তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, তোমরা তাকে দেখে রেখো। এ সময় গলা থেকে মুক্তার মালাটি খোলার চেষ্টা করেন তিনি। বলেন, আমি চাই না ব্রিটিশরা আমার মৃতদেহটা খুঁজে পাক। একথা বলার সঙ্গে সঙ্গেই রানী লক্ষ্মীবাঈ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার চারপাশে থাকা সৈন্যদের রীতিমতো হৃদয় ভেঙে যায়, কিন্তু কেউই একটু শব্দ করে কাঁদতে পর্যন্ত পারেনি। এরপর খুব দ্রুত সময়ের মধ্যেই রানীর সৈন্যরা কিছু কাঠ জোগাড় করে তার মৃতদেহ জ্বালিয়ে দেয়। ইংরেজ সৈন্যরা এখানে যতক্ষণে পৌঁছান ততক্ষণে চিতার আগুন প্রায় নিভে আসছিল। চারপাশটা ছিল একেবারে নীরব, স্তব্ধ। রানীর ছেলে দামোদর রাও অবশ্য বেঁচে ছিলেন। সে এক লম্বা কাহিনী। 1906 সালে তিনি মারা যান, আর রানীর দেবর বিশ্বাসঘাতক সিধাশিব রাওকে ইংরেজরাই 1870 সালে মৃত্যুদণ্ড দেয়। বীর কন্যা রানী লক্ষ্মীবাঈয়ের এই মৃত্যুর মধ্য দিয়ে ঝাঁসির সৈন্যরা তাদের দলের সব থেকে সাহসী যোদ্ধাকে হারায়, আর ভারতবর্ষ হারায় এমন এক মহীয়সীকে, যিনি জীবন দিয়েছেন তবুও দখলদার ইংরেজদের কাছে মাথা নত করেননি।